আসসালামু আলাইকুম। প্রিয় দর্শক, অন্য মঞ্চের আলাপচারিতায় আপনাদের সকলকে আমন্ত্রণ জানাচ্ছি। ইউনূস আগামীকাল সকালে ক্ষমতা থেকে পালিয়ে যাবে, শেখ হাসিনা পরশুদিন সকালে এসে দায়িত্ব নেবে, এইরকম একটি প্রসঙ্গ নিয়ে আপনাদের সামনে কথা বলতে চাই। প্রসঙ্গটি এ কারণেই টানলাম যে মাঝে মাঝে এই যে আমাদের নিউ মিডিয়া, এই নিউ মিডিয়ায় বিশেষ করে ইউটিউবে কথা শুনে, কিছু কিছু মানুষের কথা শুনে মনে হয় যেন আগামীকাল সকালেই ইউনূস সাহেব চলে যাবেন, পরশুদিন সকালে শেখ হাসিনা এসে আবারও প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব নেবেন। বিষয়টা কি আসলে এত সহজ সমীকরণে, সরল সমীকরণে টানলে কি বিষয়টা সমাধান হয়ে যায়? যায় না। একটা জিনিস মাথায় রাখতে হবে যে আমাদের সর্বনাশ হয়ে গেছে। এই সর্বনাশটা সাম্রাজ্যবাদী শক্তির পৃষ্ঠপোষকতায়, বাংলাদেশের অভ্যন্তরীণ দেশবিরোধী কুচক্রীদের ষড়যন্ত্রে একটা সাজানো গোছানো দেশ ধ্বংস হয়ে গেছে। সাজানো গোছানো দেশের কথা যদি বলেন, তাহলে আমাদের অভ্যন্তরীণ যে কুচক্রীরা তারা বলবেন, আহা কি সাজানো গোছানো দেশ ছিল, শেখ হাসিনা যা কিছু করেছে সব ধ্বংস করে গেছে। কিন্তু আসলে কি তাই? আপনি আপনার বিবেক দিয়ে যদি বিশ্লেষণ করেন, বিবেক দিয়ে যদি চিন্তা করেন, শেখ হাসিনা কি পুরোটাই ধ্বংস করে দিয়ে গেছে? না, শেখ হাসিনা আমাদের এক উন্নত জীবনের স্বপ্ন দেখিয়ে গেছেন। এই উন্নত জীবনের স্বপ্ন দেখাতে গিয়ে কিছু ভুল ভ্রান্তি আছে। সঠিক মানুষ সঠিক জায়গায় বসানো কিংবা সঠিক মানুষদের দূরে রাখা, বেঠিক মানুষদের কাছে টানা, এই ভুল ভ্রান্তিগুলোর কারণে কিছু অনিয়ম দুঃশাসনের কবলে আমরা পড়েছিলাম। কিন্তু গত 16 বছরের শাসনামলে বাংলাদেশের মানুষের জীবনমানকে এক ভিন্ন রকম উচ্চতায় নিয়ে গিয়েছিলেন শেখ হাসিনা। সেই উচ্চতাকে ফেলে দিয়ে নিম্নগামী করে ফেলানো হয়েছে। এই নিম্নগামিতা আমি শুরুতেই বললাম যে এখানে নানা বিষয় জড়িত আছে। আন্তর্জাতিক সাম্রাজ্যবাদী ষড়যন্ত্র আছে, অভ্যন্তরীণ কুচক্রীদের ষড়যন্ত্র আছে। এই কুচক্রীদের জাল ভেদ করে সাম্রাজ্যবাদীদের থাবা থেকে দেশকে মুক্ত করতে হলে বিষয়টা কিন্তু এত সহজ নয় যে আগামীকালকে ইউনূস চলে যাবে, পরশুদিন শেখ হাসিনা চলে আসবে। হ্যাঁ, ইউনূস চলে যাবে মাস্ট, এ ব্যাপারে কোনো সন্দেহ নেই। যেভাবে প্রচার প্রপাগান্ডা চালিয়ে যেভাবে ইউনূসকে মসনদে বসানো হয়েছিল, 1 বছরে ইতিমধ্যে সেগুলো ব্যর্থ হয়েছে। যারা বসিয়েছিল, সাম্রাজ্যবাদী শক্তি বলুন, দেশীয় শক্তি বলুন, তারাও ভেবেছিল যে ডক্টর মোহাম্মদ ইউনূস নোবেল বিজয়ী একজন অর্থনীতিবিদ, সারা বিশ্বব্যাপী তার খ্যাতি আছে। এই মানুষটা বাংলাদেশের মসনদে যদি আসে, বাংলাদেশের দায়িত্বে যদি আসে, বিশ্বও তাকে সমর্থন দেবে। কিন্তু বাস্তবতা ভিন্ন। দেশ পুরো মাত্রায় ব্যর্থ। দেশে আইন শৃঙ্খলা, ব্যবসা বাণিজ্য, অর্থনীতি, জঙ্গিবাদের উত্থান। অন্যদিকে আন্তর্জাতিক বিশ্ব ডক্টর মোহাম্মদ ইউনূসকে 1 বছরে কোনো জায়গায় কোনোভাবে নিবিড় সমর্থন দিয়েছে, এটি যদি কোথাও দেখতে পান। মার্কিন যুক্তরাষ্ট্র কিন্তু পৃষ্ঠপোষক। তবুও তারপরেও আজ পর্যন্ত বিশ্বের কোনো প্রান্ত থেকে নিবিড় সমর্থনের বন্ধনে আবদ্ধ হয়ে আছে ডক্টর মোহাম্মদ ইউনূস, এমনটা কেউ বলতে পারবেন না। এর কারণটা হচ্ছে ডক্টর ইউনূসের সীমাহীন ব্যর্থতা। অর্থাৎ এই ব্যর্থ সরকারকে চলে যেতে হবে। চলে যাওয়ার সময় অত্যাসন্ন। দেশি বিদেশি পক্ষ, এমনকি যে পক্ষগুলো তার এক সময় মনে করেছিল, কিন্তু সেই পক্ষগুলো এখন মনে করছে যে না, এটি হবে না। বিশেষ করে আমি যদি বলি যে দেশি বিদেশি নানা মাধ্যম থেকে এটি অন্ততপক্ষে সুস্পষ্ট যে ডক্টর মোহাম্মদ ইউনূসকে ক্ষমতায় বসানো, শেখ হাসিনার পতন ঘটানো, বাংলাদেশের সামরিক বাহিনীর এখানে একটা প্রচ্ছন্ন সমর্থন আছে। কিন্তু সত্যিকার অর্থে এ কথাটা বলে নেওয়া ভালো যে যে সামরিক বাহিনী ইউনূসকে বসিয়েছে, শেখ হাসিনার পতন ঘটিয়েছে, সেই সামরিক বাহিনী ডক্টর ইউনূসের পতনের কারণ হবে, ডক্টর ইউনূসের বিদায়ের কারণ হবে। এবং
শেখ হাসিনাকে ক্ষমতায় বসাবে কিনা সেটি বাংলাদেশের প্রেক্ষাপট বলবে। কারণটা হচ্ছে যে অনেকে মনে করেন, বলেন যে শেখ হাসিনা চলে গেছেন, শেখ হাসিনা পদত্যাগ করেননি, তিনি বাংলাদেশের বৈধ প্রধানমন্ত্রী। অবশ্যই তিনি পদত্যাগ করেননি, তিনি বাংলাদেশের বৈধ প্রধানমন্ত্রী, কিন্তু তিনি কি আবারও প্রধানমন্ত্রী হিসেবে ইনস্টল হবেন? এই বাস্তবতা কি আছে? না, এটি একদম অসম্ভব। শেখ হাসিনা নিজেও মনে করেন না যে তিনি প্রধানমন্ত্রী হিসেবেই বাংলাদেশে ফিরে আসবেন। তিনি মনে করেন, বা তিনি যেটি চান, আপনারা ইতিমধ্যেই শুনেছেন যে বাংলাদেশে একটি অবাধ, নিরপেক্ষ, সুষ্ঠু নির্বাচন, সারা পৃথিবীব্যাপী গ্রহণযোগ্য নির্বাচন হতে হবে, এবং সেই নির্বাচনে ক্ষমতায় আসবার স্বপ্ন দেখছে শেখ হাসিনা কিংবা শেখ হাসিনার দল। এই স্বপ্নটা কিন্তু খুব কাছাকাছি চলে এসেছে। কেন কাছাকাছি চলে এসেছে? বর্তমান যে বিদ্যমান ব্যবস্থা, এই বিদ্যমান ব্যবস্থা সব বিচারে ফেল করেছে। যেমন সরকার ফেল করেছে, ঠিক তেমনি যে রাজনৈতিক দলগুলো এই সরকারের সমর্থনে আছে, সেই দলগুলো ইতিমধ্যে ফেল করেছে। তাদের কর্মসূচি দিয়ে, তাদের গ্রহণযোগ্যতা দিয়ে, তাদের গ্রহণযোগ্যতা হারিয়ে ফেলেছে। আওয়ামী লীগ কাজে কর্মে নেই, আওয়ামী লীগ কর্মসূচিতে নেই। শুধুমাত্র না থাকবার কারণে 16 বছরের যতটুকু অনিয়ম দুঃশাসন ছিল সেগুলো মানুষ ভুলতে বসেছে। এর কারণটা হচ্ছে ইউনূস সরকারের সীমাহীন ব্যর্থতা এবং অন্যান্য যে রাজনৈতিক দলগুলো কার্য করছে তাদের বিতর্কিত একের পর এক কর্মকাণ্ডে মানুষ 16 বছরের দুঃশাসন ভুলতে বসেছে। 16 বছরের উন্নয়নের সাথে দুঃশাসন আছে, এটি যে কোনো বিবেকবান মানুষ, এমনকি আওয়ামী লীগেরও বিবেকবান মানুষ স্বীকার করবে, সেটি ভুলতে বসেছে। যার কারণে শেখ হাসিনা কিংবা আওয়ামী লীগ এখন মনে করছে যে একটা নির্বাচন হলে আওয়ামী লীগ ক্ষমতায় আসবে, এবং এটা সত্য, এবং এটা মনে করবার যৌক্তিকতা আছে। আপনি একটা জরিপ পড়ে দেখুন, নিরপেক্ষ, যে সব জরিপে আওয়ামী লীগের ফলাফলটা উপরে থাকে। কাজেই আওয়ামী লীগ যে ক্ষমতায় আসবে যদি একটা ফ্রি, ফেয়ার এন্ড ক্রেডিবল ইলেকশন হয়, তাতে কোনো সন্দেহ নেই। কাজেই যারা বলছেন যে আগামীকালকে ডক্টর মোহাম্মদ ইউনূস চলে যাবে এবং পরশুদিন শেখ হাসিনা এসে দায়িত্ব নেবে, বিষয়টা এত সহজ নয়। আমি শুরুতেই বলেছি যে আমাদের সর্বনাশ হয়ে গেছে, এখানে দেশি বিদেশি ষড়যন্ত্র আছে। এই ষড়যন্ত্র বাংলাদেশ ইতিমধ্যে ব্যর্থ হয়ে গেছে। বাংলাদেশের জনগণের জীবনমান নিচে নেমে গেছে, এবং যে সিম্বলগুলো দেখা যাচ্ছে আরো ভবিষ্যতে নিচে নামতে বাধ্য। এই নিচে নামতে বাধ্য তখন সরকার পরিবর্তন হতে হবে, একটা নির্বাচন হতে হবে, এবং নির্বাচন হয়ে শেখ হাসিনা বা তার দল আওয়ামী লীগ ক্ষমতায় আসবে। কিন্তু সেটা সময়ের ব্যাপার। আপনি আমি বলতেই পারি না যে আগামীকাল ইউনূস চলে যাচ্ছে, পরশুদিন শেখ হাসিনা ক্ষমতায় চলে আসছে। বিষয়টা এত সহজভাবে দেখবার কিছু নয়। সামনের দিনগুলোতে আরো নানা রকমের দেশি বিদেশি খেলা আছে। এই খেলায় জয় পরাজয় আছে। আজকে আমি গ্যারান্টি দিয়ে বলতেও পারি না যে আওয়ামী লীগের পক্ষে যে জনজোয়ার এই মুহূর্তে আছে, এই জনজোয়ারটা চূড়ান্ত বিজয় পর্যন্ত থাকবে কিনা সেটাও কিন্তু বলা যায় না, কিংবা বাংলাদেশ চূড়ান্তভাবে ব্যর্থ হবে কিনা সেটাও কিন্তু বলা যায় না। এই মুহূর্তে বা প্রতি মুহূর্তে, মানে প্রতিনিয়ত রং পাল্টাচ্ছে। এই রং পাল্টানো কারণে বাংলাদেশের ভবিষ্যৎ নিয়ে আসলে প্রেডিকশন করা দুঃসাধ্য ব্যাপার। তবে আমরা অবশ্যই আশা করি, কারণ বিশ্ব ইতিমধ্যে চেঞ্জ হয়ে যাচ্ছে। এই যে মার্কিন পৃষ্ঠপোষকতা, আপনারা জানেন ইতিমধ্যে যে মার্কিন যুক্তরাষ্ট্রের অবস্থা কেমন হয়ে যাচ্ছে। মার্কিন যুক্তরাষ্ট্র অনেক উদ্যোগ নিয়েও সেখানে ফেল করছে। আপনারা কিছুদিন আগে দেখলেন, বিশেষ করে রাশিয়া ইউক্রেন যুদ্ধ প্রশ্নে, রাশিয়া ইউক্রেন যুদ্ধের ইউক্রেনের প্রেসিডেন্টের সাথে ডোনাল্ড ট্রাম্প বৈঠক করলেন, রাশিয়ার প্রেসিডেন্টের সাথে বৈঠক করলেন। ইউরোপীয় ইউনিয়নের সব প্রভাবশালী নেতাদেরকে ট্রাম্প হোয়াইট হাউসে ডেকে নিয়ে গেলেন, কিছুই করতে পারছে না কিন্তু ডোনাল্ড ট্রাম্প বা মার্কিন যুক্তরাষ্ট্রের শক্তি কিন্তু খর্ব হয়ে যাচ্ছে, এবং এই শক্তির কেন্দ্র ভিন্ন দিকে প্রবাহিত হচ্ছে বলেই প্রতীয়মান হচ্ছে। আপনারা খেয়াল করলে বুঝতেও পারছেন। সবকিছু মিলে বিশ্ব রাজনীতি টালমাটাল, বাংলাদেশের রাজনীতি টালমাটাল,
এবং এই টালমাটাল অবস্থা থেকেই বাংলাদেশেও একটা পরিবর্তন আত্মসন্ন। বাংলাদেশের আকাশে, রাজনীতির আকাশে যে কালো মেঘ আছে, এই মেঘটা কেটে যাবে। আজকে সেপ্টেম্বরের কথা বলছি, অক্টোবর, নভেম্বর, ডিসেম্বরের মধ্যে, অক্টোবর থেকে ডিসেম্বরের মধ্যে পরিষ্কার হয়ে যাবে যে বাংলাদেশে আসলে কি ঘটছে। এখানে স্থায়ীভাবেই মার্কিন সাম্রাজ্যবাদী শক্তি ইউনূসের হাত ধরে, ইউনূসের ধারাবাহিকতায় কোন একটা রাজনৈতিক শক্তি, আমি ফ্র্যাঙ্কলি বলি যে বিএনপির সাথে একটা নেগোশিয়েট ভাব দেখা যাচ্ছে, বিএনপির হাতে বসিয়ে দিয়ে যায় কিনা মার্কিন যুক্তরাষ্ট্র, নাকি মার্কিন যুক্তরাষ্ট্রের যে প্ল্যান পরিকল্পনাগুলো ছিল সেগুলো নিয়ে একদম পিছু হটে এখান থেকে সরে যায় কিনা, সেই সম্ভাবনাটাও কিন্তু খুব জোরালো ভাবে দেখা যাচ্ছে। এখন আমাদের নিশ্চয়ই এগুলো দেখতে হলে অক্টোবর টু ডিসেম্বর পর্যন্ত অপেক্ষা করতেই হবে। নমস্কার, আমি তরুণ ঘোষ। দেশবাসী তার কাছে অনেক কিছু প্রত্যাশা করেছিল, দেশের কাছে তার অনেক কিছু দেওয়ার ছিল। তিনি নায়ক হতে পারতেন, তিনি হয়ে গেলেন খলনায়ক। কেবল নিজের পদে থাকার জন্য এবং নানান ধরনের সুযোগ সুবিধা নেওয়ার জন্য তিনি প্রত্যেককে পিঠে ছুরি মেরেছেন। ভারতের বিশ্বাস তিনি ভেঙেছেন। তিনি প্রধানমন্ত্রীর বিশ্বাস ভেঙেছেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিশ্বাস ভেঙেছেন। তিনি আর কেউ নন, আজকে যার কথা বলবো তিনি হচ্ছেন আপনাদের সেনাপ্রধান ওয়াকারুজ্জামান। এখন ওয়াকারুজ্জামানের ব্যাপারে কথা বলতে গেলে আপনাকে ফিরে যেতে হবে এসসিও সম্মেলনে। এসসিও সম্মেলনে সব দেশের 20টি দেশের রাষ্ট্রপ্রধানরা এসেছিলেন। খুব শীঘ্রই মায়ানমারের নির্বাচন আছে, আপনারা জানেন। মায়ানমারের সেনাপ্রধানও এসেছিলেন এসসিও বৈঠকে। এবং ভারত, পাকিস্তান বা ভারত, চীন এবং রাশিয়া তো মিলিতভাবে আলাদা বৈঠক করে একটা প্রস্তাব নিয়েছে। তার মধ্যে যেমন মায়ানমার রয়েছে, তেমন বালুচিস্তানের স্বাধীনতা রয়েছে, তেমন বাংলাদেশও রয়েছে। বাংলাদেশ এই কারণে রয়েছে কারণ বাংলাদেশ হচ্ছে সাউথ ইস্ট এশিয়ার একটা গুরুত্বপূর্ণ ভূমিখণ্ড। সেই সাউথ ইস্ট এশিয়া যদি অস্থির হয় এবং আমেরিকা যেভাবে এখানে ঢুকে পড়েছিল, ডিপ স্টেট, বিশেষ করে ডোনাল্ড লু, তিনি যে কাজকর্ম, পিটার হাস যে কাজকর্ম করে শেখ হাসিনার তক্তাপালট করেছেন, এবং সেই তক্তাপালট কিন্তু রুখে দিতে পারতেন সেনাপ্রধান ওয়াকারুজ্জামান। তাকে বিশ্বাস করে, ভুল তো উনি বরাবরই করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা, এই ভুলটা চরম ভুল উনি করেছিলেন। উনি কারোর কথা না শুনে উনি সেনাপ্রধান হিসেবে ওয়াকারুজ্জামানকে বেছে নিয়েছিলেন। তার উচিত মূল্য এখন উনি দিচ্ছেন। এই ওয়াকারুজ্জামানকে ব্যবহার করে ভারত মনে করেছিল যে ঠিক আছে, যদি শুধরে যায় তাহলে পরে একে দিয়ে কাজটা করানো যেতে পারে। কিন্তু দেখা গেল ভারতকেও সে সেনাপ্রধানের পিঠেও সে ছুরি মারল, যার জন্য সেনাপ্রধানের সঙ্গে আর তার যোগাযোগটা রইল না। সেনাপ্রধান, ভারতীয় সেনাপ্রধান তার ফোন আর ধরেন না, তার সঙ্গে যোগাযোগ করেন না। আগে আমাদের সেনাপ্রধান খুব বলতেন মাঝে মাঝে যে আমাদের সঙ্গে বাংলাদেশের সেনার খুব ভালো যোগাযোগ আছে, এখন কিন্তু বলেন না। এখন একদিনও দেখবেন না কোন স্টেটমেন্টে ওনার এই বক্তব্যটা রয়েছে। তাই এখন এসসিও সম্মেলনে এই 3টে দেশ মিলে এবং মায়ানমারের সেনাপ্রধান তিনিও সম্মতি জানিয়েছেন যে বাংলাদেশে একটা স্থিতিশীলতা দরকার, কারণ তার দেশও ডিস্টার্ব হচ্ছে। আর এই বাংলাদেশ আর মায়ানমারের দুটোতেই এই 3টে দেশের, ভারত, চীন, রাশিয়ার প্রচুর বিনিয়োগ পড়ে রয়েছে। এই বিনিয়োগগুলো সমস্ত কিন্তু ঝুঁকিপূর্ণ হয়ে গেছে। ফলে এই ঝুঁকিপূর্ণ বিনিয়োগগুলোকে সামলাতে গেলে একটা সুস্থির রাষ্ট্রের দরকার। সুস্থির রাষ্ট্র কি করে হবে?
সুস্থির রাষ্ট্র একমাত্র মানে জোর করে যদি না করা হয় তাহলে সেনা প্রধানকে দিয়েই কাজ করাতে হবে। সেই সেনা প্রধান যদি বিট্রে করেন তাহলে পরে সে তাকে কি করে ঠিক করা যাবে? তাহলে পরে একটা অন্তিম অস্ত্র যেটা আছে সেটা হচ্ছে যুদ্ধ। আমি প্রথমেই বলেছিলাম একটা স্থির হবে যে যুদ্ধ হবে নাকি কূটনৈতিক ভাবে এর মোকাবিলা করা হবে। আপাতত ঠিক হয়েছে কূটনৈতিক ভাবেই এর মোকাবিলা করা হবে। তার প্রথম স্টেজ যেটা হলো সেটা হচ্ছে সেনাপ্রধান ওয়াকারুজ্জামানের বলি। তাকে তিনি প্রথম বলি চড়বেন ওয়াকারুজ্জামান। তাকে একটা বার্তা দিয়ে দেওয়া হয়েছিল ভারত মারফত, চীন একটা বার্তা দিয়েছিল। সম্প্রতি উনি চীনে গেছিলেন। চীন থেকে ফিরে আসার পর আপনারা লক্ষ্য করবেন যে তিনি দরজায় দরজায় দৌড়েছেন। কারণ চীন পরিষ্কার বলে দিয়েছিল যদি এই কাজগুলো করতে পারেন তাহলে থাকতে পারবেন, যদি না করতে পারেন তাহলে থাকতে পারবেন না। চীন থেকে ফিরে তিনি দৌড়ঝাঁপ শুরু করে দিলেন। প্রথমে গেলেন প্রধান বিচারপতি, তার কাছে গিয়ে দেখা করলেন। তারপরে গেলেন উনি রাষ্ট্রপ্রধানের কাছে, মানে রাষ্ট্রপতির কাছে। তারপরে গেলেন প্রধান উপদেষ্টার কাছে। এই যে প্রধান বিচারপতির কাছে গেলেন, ও তো ইমার্জেন্সির জন্য নয়, আসলে আগাপাস্তলাটি বদমাইশ লোক। তিনি আসলে গেছিলেন সংবিধান অনুযায়ী তিনি নিয়োজিত, তার নিয়োগ হয়েছে। তিনি সাংবিধানিক রক্ষা কবচ কি কি আছে সেটি জানতে গেছিলেন। রাষ্ট্রপতির কাছে গেছিলেন, কি কি বুজুং বাজুং দিয়েছেন ভগবান জানে, রাষ্ট্রপতির ব্যাপারটা জানি না। তারপরে এসে প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইউনূসের সঙ্গে দেখা করে তাকে চীন সফরের সাম্প্রতিক পরিস্থিতি তাকে জানান যে এই হয়েছে, আমাকে এই বলা হয়েছে। তারপরে তো একই তো ইউনূস তো নিজেই এখন একটুখানি গোলমেলে রয়েছে অবস্থায়, তাকে এখন তো একটা ওই রকমের একটা শর্ত দিয়ে দেওয়া হয়েছে। তো ইউনূস এখন যেটা চাইছে সেটা হচ্ছে বিএনপির ঘাড়ে কোন রকমে এটা চড়িয়ে মানে চাপিয়ে দিয়ে ইউনূস একটা সেফ এক্সিট নিয়ে নেবে। আর সেনাপ্রধান ওয়াকারুজ্জামান করেছে কি, তিনি এতদিন ধরে জামাতের খেয়েছেন, পড়েছেন, বড় হয়েছেন, তাদের পয়সায় সমস্ত কিছু করেছেন, সেনাপ্রধান হয়েছেন। এখন জামাতের বিরুদ্ধে চলে গিয়েছে, ফলে জামাত তাকে বলছে মোনাফেক। এই হচ্ছে সেনাপ্রধানের অবস্থা। তাহলে সেনাপ্রধান কারোর রইল না, রইল হচ্ছে দেশের জনগণের রইল না, জামাতের রইল না, রাষ্ট্রপ্রধানের কাছে তার কোনো দাম রইল না, ভারতবর্ষের গায়ে তার দাম রইল। ফলে সেনাপ্রধান এখন একক। এবং তার মধ্যে হয়েছে কি, এখন যে বাংলাদেশ সেনা বাহিনীর মধ্যে দুটো ভাগ হয়ে গেছে। এই যারা মুক্তিযুদ্ধের পক্ষে যারা আছে তারা এই সেনাপ্রধানকে একেবারেই পছন্দ করছে না। লাস্ট যে দরবারটা হয়েছিল সেই দরবারে কিন্তু কোন রকম প্রশ্ন তার কাছে আসেনি যে তিনি উত্তর দেবেন, কারণ কারোর কোন রকম প্রত্যাশা তার কাছে আর নেই। মানুষের প্রত্যাশা যেমন শেষ হয়ে গেছে, সেনাবাহিনীর নিচে তলার সমস্ত অফিসার এবং সৈনিকদের প্রত্যাশাও তার কাছে শেষ হয়ে গেছে। তিনি এখন সবার কাছে গদ্দার পরিচিতি হয়ে গেছেন। এখন এই অবস্থায় প্রথম বলিটা চড়ছে সেনাপ্রধান। কিভাবে বলি চড়বে তাও ঠিক হয়ে গিয়েছে, কে তার স্থলাভিষিক্ত হবে তাও ঠিক হয়ে গিয়েছে। এখন শুধু গুটিগুলোকে সাজিয়ে তার মতো করে প্লেস করা, সে কাজটাও খুব শিগগিরই হয়ে যাবে। এদিকে আমেরিকাও থেমে নেই। আমেরিকা বলতে ডোনাল্ড ট্রাম্প, তিনি আর যাই হোক তিনি পেছুবার লোক নন। এতদিন তিনি ওখানে রেখে দিয়েছিলেন ট্রেসি জ্যাকবসনকে, এখন সেখানে রাষ্ট্রদূত নিয়োগ করেছেন। তার নাম হচ্ছে ব্রেন্ট ক্রিস্টেনসেন। এই ব্রেন্ট ক্রিস্টেনসেন এনাকে দক্ষিণ পূর্ব এশিয়ার চার্জে দেওয়া হয়েছে। দক্ষিণ পূর্ব এশিয়ার সমস্ত দেশগুলোকে সতর্ক করে দেওয়া হয়েছে। একই সঙ্গে ভারতে পাঠানো হচ্ছে সার্জিও গোরকে। সার্জিও গোর হচ্ছে একেবারে ট্রাম্পের বগল দাবা করার মানুষ। ফলে সার্জিও গোরের ব্যাপারে ভারতবর্ষ যে সিদ্ধান্ত নিয়েছে
তার চলাফেরা রেস্ট্রিক্টেড করে দাও। অন্য দেশের রাষ্ট্রদূতরা বা আগেও মার্কিন রাষ্ট্রদূতরা যেমন নর্থ ব্লক সাউথ ব্লকে অবাধে চলাফেরা করতেন তাদের কূটনৈতিক রক্ষা কবচ থাকার জন্য, তাদের পারমিশন নিতে হতো না। কিন্তু এই সার্জিও গোরের ব্যাপারে কিন্তু এখন বলে দেওয়া হয়েছে কোনো মন্ত্রী, কোনো গুরুত্বপূর্ণ দপ্তরের আমলা তার সঙ্গে দেখা করবেন না, তাকে কোনো অ্যাপয়েন্টমেন্ট দেবেন না, এবং ওই সমস্ত দপ্তরে ঢোকা তার বারণ। তাহলে এখানে এসো, নিজের ঘরে বসে থাকো, ভারতবর্ষ ঘুরে দেখো, নানান ধরনের খাবার টেস্ট করো, তারপরে তুমি মার্কিন দূতাবাসে ফিরে যাও, তোমার আর কোনো কাজ নেই। মানে এইভাবে ভারতবর্ষ তাকে একদম ঘরবন্দি করে দিচ্ছে। আর এই বাংলাদেশের রাষ্ট্রদূতের ব্যাপারে সমস্ত জায়গায় সতর্ক করে দেওয়া হয়েছে যে এর চলাফেরার ওপরে বিশেষ নজর রাখতে। কারণ এই অপারেশন ক্লিনিং যেটা চলবে এবার, অপারেশন ক্লিনিং এ এখন এটা হচ্ছে ওয়াকারুজ্জামান একটা সরিয়ে দিয়ে অ্যাসিড টেস্ট করা হবে। আমি বহুদিন আগেই ওয়ার্ডটা ইউজ করেছিলাম। অ্যাসিড টেস্টটা ওয়াকারুজ্জামানের ওপর দিয়েই হবে, ওয়াকারুজ্জামানকে বলি চড়িয়ে। তবে যতটুকু যা বোঝা যাচ্ছে, ওয়াকারুজ্জামানকে বলি চড়ালে না সেনাবাহিনী ক্ষোভ থাকবে, না মানুষের ক্ষোভ থাকবে, এবং যাকে নিয়ে আসা হচ্ছে সে মুক্তিযুদ্ধের সপক্ষের লোক। বাকিটুকু যা ডেভেলপমেন্ট হবে আমি পরে আপনাদেরকে বলবো। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং সাবধানে থাকবেন। নমস্কার।